সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে। যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে। সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শের জন্য। সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন বা সম্মতিতে, বা উনি যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সেই কমিটি যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। 50 কোটি টাকার যদি বেশি হয়, তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ 50 কোটি টাকা প্রকল্প, 50 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এবং এই 50 কোটিতে সীমাবদ্ধ না, এটা যদি সংশোধিত হয়, ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায়, তাহলে আরও 50 কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে। এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে এই সচিবালয়ের সকল খরচাদি, সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে। অর্থাৎ কনসলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জড হবে। এখানে বাড়ানো কমানোর কোনো স্কোপ থাকবে না। নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল শৃঙ্খলা, সেটা এই সচিবালয় প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করব। কিন্তু বাজেট এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি গেজেট নোটিফিকেশনের সাথে সাথে কার্যকর হয়ে যাবে। সচিবের নেতৃত্বে যখন প্রকল্প যাচাই বাছাই করা হবে, এই যাচাই বাছাই করার পর একটা কমিটির কাছে পাঠানো হবে। এই কমিটির প্রধান থাকবেন আপিলেট ডিভিশনের একজন বিচারপতি, যিনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, এবং উনার আন্ডারে আরও আপনার হাইকোর্ট ডিভিশনে 2 জন জাজ থাকবেন, জনপ্রশাসন সচিব থাকবেন, আইন মন্ত্রণালয়ের সচিব থাকবেন, পরিকল্পনা কমিশনের সচিব থাকবেন। এই কমিটি সুপারিশ করলে শুধুমাত্র সেই প্রকল্পটা প্রধান বিচারপতি অনুমোদন করবেন, এবং সেটাও 50 কোটি টাকার মধ্যে হলে, আর না হলে উনি এটা একনেকে উপস্থাপনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দিবেন। আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম। আমি সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো, এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো। বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে। তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয়, এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে। তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে, আপনারা জানেন, মাস 2 আগে একটা রায়ে। আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। সো রাইট অ্যাট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি। কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে, কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয়, এখন সংসদের অস্তিত্বই নাই। এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।